আমরা এই আইনটা প্রত্যাহারের বা সংশোধনের কাজটা করছে হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ওনারা যখন আমাদের পরামর্শ চান আমরা পরামর্শ দিই, কিন্তু এই কাজটা মূলত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের। সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ আসছে। যতবারই ড্রাফট করা হয় দেখা যায় কারো না কারো আপত্তি আছে, কারো না কারো আবার পক্ষে থাকছে। তো এটা নিয়ে আপনার সম্ভবত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চিন্তা করেছে যে আরো ডিটেইল নেগোসিয়েশন করবে। তো আমরা চিন্তা করলাম এই জন্য তো বসে থাকা যায় না, সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। এটা তো মূল কনসার্ন, তারপর আস্তে ধীরে আরো কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তো আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। আমরা তালিকা করে দেখেছি বিগত সরকারের আমলে ৩৩২টি স্পিচ অফেন্সের মামলা করা হয়। এর মধ্যে ৩৩২টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার বিচার চলছে। এর মধ্যে ৫৭টি মামলা হচ্ছে তদন্তাধীন আছে। এই যে ৩৩২টি মামলা বিচারাধীন আছে এইগুলি উইথড্র করার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার অবকাশ আছে। এই ৩৩২টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। ইতিমধ্যেই আমরা প্রায় অর্ধেক মামলা প্রত্যাহার করেছি, বাকিগুলাও করা হবে। আর এই আইনের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অচিরে আরো জানতে পারবেন। আরেকটা আমাদের লক্ষ্য ছিল আমাদের দায়িত্ব গ্রহণ করার পরই, আপনারা জানেন বিগত ১৫ বছর ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে বহু গায়েবী মামলা দায়ের করা হয়েছিল। আমি নিজে ওই ব্যাপারে লেখালেখি করতাম, তো আমাকে প্রায় দেখতাম মানুষ প্রশ্ন করতো যে আমি এখন কি করছি এটা নিয়ে। আপনাদের প্রথমেই বলি আমরা এই উদ্যোগ গ্রহণ করতে দেরি হয়েছে কারণ গত সরকারের আমলে যে ৪-৪.৫ হাজার পাবলিক প্রসিকিউটর ছিল তারা এই ৫ আগস্ট গণ অভ্যুত্থানের বিজয়ের পর তারা সবাই পালিয়ে গেছেন। অল্প ৫০-৬০ জন বাদে কেউই ছিলেন না। ফলে পাবলিক প্রসিকিউটর না থাকলে তো আমরা মামলা উইথড্র করতে পারি না। পাবলিক প্রসিকিউটরের মাধ্যমেই আইন মন্ত্রণালয়কে কাজ করতে হয় বা সরকারকে কাজ করতে হয়। তো পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গায়েবী মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার, আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে ২৫টি জেলায় ২৫০০-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। ২৫০০-এর বাইরেও আরো অনেক থাকতে পারে। আমরা ইতিমধ্যে ২৫টি মামলায় ২৫০০-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আপনাদেরকে এটুকু শুধু বলতে চাই যে এই ২৫০০-এরও বেশি যে মামলা আছে এখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না। আরো অনেক জেলাতে আরো অনেক মামলা আছে এবং ২৫টি জেলাতেও আরো মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গায়েবী মামলা বলতে আমরা কি বুঝি। গায়েবী মামলা আইডেন্টিফাই করার জন্য আমরা ৪টি ক্রাইটেরিয়া বাছাই করেছিলাম। একটা হচ্ছে এই মামলাগুলো পুলিশ দায়ের করেছে কিনা। এই মামলাগুলোতে একটা কমন ট্রেন্ড ছিল বিস্ফোরক আইনে মামলা দায়ের করা, অস্ত্র আইনে মামলা দায়ের করা, পুলিশের উপর অ্যাসল্ট হয়েছে এই ধরনের অভিযোগ আনা এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা করা। তো গায়েবী মামলা প্রত্যাহারের ক্ষেত্রে এই প্রবণতাটা আমরা নজর রেখেছি। তৃতীয় প্রবণতা হচ্ছে এখানে অনেক আসামি থাকে এবং আরো বেশি অজ্ঞাতনামা আসামি থাকে। চতুর্থ আইডেন্টিফিকেশনের চতুর্থ যে প্রক্রিয়াটা আমরা করেছি সেটা হচ্ছে এই মামলাগুলো সাধারণত করা হতো বিএনপি সহ বিরোধী দলগুলো যখন বড় বড় আন্দোলন করতো তার আগে পরে, অথবা এই যে ভুয়া নির্বাচন হয়েছে গত ৩টা ভুয়া নির্বাচনের আগে পরে। তো এই সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা ২৫০০-এরও বেশি মামলা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি। এগুলি প্রত্যাহার আশা করছি আর কি যত গায়েবী মামলা আছে যেগুলি আইডেন্টিফাই করতে পারবো আমরা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করার কাজ হয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যে বলেছেন 1 সপ্তাহ না 2 সপ্তাহের মধ্যে হচ্ছে সাইবার সিকিউরিটি।
ঠিক আছে, আমরা একটা নতুন আইন প্রণয়ন সংক্রান্ত একটা খুব ভালো সংবাদ আপনাদেরকে দিতে চাই। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে। আপনারা সবাই জানেন বিগত সরকারের আমলে যে অনাচার হতো, চরম মানবাধিকার লঙ্ঘন হতো, মানুষকে যে দমন নিপীড়ন করা হতো, তার একটা বড় প্ল্যাটফর্ম ছিল উচ্চ আদালত। সেখানে মানুষ প্রতিকার পেত না, চরম মানবাধিকার লঙ্ঘনের বড় প্রতিকার পেত না। এবং এটার কারণ ছিল উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত। আপনারা জানেন উচ্চ আদালতে নিয়োগ নিয়ে একজন সাবেক প্রধান বিচারপতি প্রলয় ঘটে গেছে এই ধরনের কমেন্টও করেছিলেন। উচ্চ আদালতে বিচারক যদি স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ লোকরা, যোগ্য লোকরা যদি নিয়োগ না পায়, তাহলে বাংলাদেশের 18 কোটি বা 17 কোটি মানুষের মানবাধিকারের প্রশ্নটি অমীমাংসিত থেকে যায়, ঝুঁকির মধ্যে থেকে যায়। এই প্রয়োজনীয়তার কথা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, দক্ষ, অভিজ্ঞ, দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে, এরকম একটা চাহিদা এই সমাজে বহু বছর যাবৎ ছিল। বহু ফোরাম থেকে, বহু রাজনৈতিক দল থেকে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে, নাগরিক সংগঠন থেকে এই ধরনের দাবি উত্থাপন করা হয়েছিল। আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই এই আইনটা হয়েছে। এই আইনটা রচনা করার ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছেন উনার অফিস থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল, বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে সেখান থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল। 2008 সনে এই ধরনের একটা অধ্যাদেশ তৈরি করার প্রক্রিয়া ছিল, সেই অধ্যাদেশের কপি, সেগুলি সবকিছু পর্যালোচনা করেছি আমরা। যারা কনসার্ন নাগরিক সমাজ আছে, যারা স্টেক হোল্ডার আছে, তাদের সাথে আপনারা অনেক উপস্থিত ছিলেন। আমরা একটা বড় ধরনের পরামর্শ সভা করেছি। এরপরও ইন্ডিভিজুয়ালি আমরা বিভিন্ন এক্সপার্টের কাছে পাঠিয়েছি। তার মধ্যে সাবেক বিচারপতি আছেন, আইন বিশেষজ্ঞ আছেন, তারপর হচ্ছে আপনার আইনের অধ্যাপক আছেন, আইনের বিশেষজ্ঞ আছেন। আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় একটা ভালো আইন করার জন্য। আপনাদেরকে শুধু কয়েকটা জিনিস জানিয়ে রাখি। এখানে একটা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে, কাউন্সিলের বিধান করা হয়েছে। এই কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত, একজন ইনকামবেন্ট, হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিল প্রথম হচ্ছে যাচাই বাছাই করবে, আর এখানে হচ্ছে মানে ওনারা নিজ উদ্যোগে অনেক নাম সংগ্রহ করবেন। একই সাথে সাথে যে কোনো মানুষ, যে কোনো আইনজীবী যেন অ্যাপ্লাই করতে পারেন, নিজের ইচ্ছায় অ্যাপ্লাই করতে পারেন, বা কারো নাম রেফার করে, আপনি একজন ভালো আইনজীবী, আপনি মনে করলেন উনার জাজ হলে ভালো হয়, আপনি উনার নাম আপনি নিজে রেফার করে ওখানে চিঠি পাঠাতে পারবেন, সেটা উন্মুক্ত আছে। আবার একই সাথে সাথে এই কাউন্সিল স্ব-উদ্যোগেও ভালো ভালো নাম সংগ্রহ করার চেষ্টা করবে, যাতে ভালো জাজদেরকে নিয়োগ দেওয়া যায়। কাউন্সিল প্রাথমিক যাচাই বাছাই করার পর ওনারা ইন্টারভিউ নেবেন। একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ হবেন। আমরা আশা করছি উচ্চ আদালতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলে আগামী 3 মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারবো। 6 সদস্যের এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ। কাউন্সিলটার নাম হচ্ছে বিচারক জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটা, আপনারা জানেন সবাই যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, এটার যে একটা দাবিও সমাজে দীর্ঘদিন যাবত আছে। এই সংস্কারের কথা আমরা, এটা একটা জাতীয় ঐক্যমতের মতো পরিণত হয়েছে এই জিনিসগুলা। আজকের ঐক্যমত না, এটা গত আপনারা বলতে পারেন 20-25 বছর যাবত আমরা এই সমস্ত কথা বলে আসছি। এটার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, একটু টাইম লাগছে খুঁটিনাটি দিক পরীক্ষা করার জন্য। আরেকটা আমাদের ইচ্ছা আছে মানে কি, কমিটমেন্ট আপনাদের কাছে। আমরা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, এটা আপনারা জানেন যে পিপিরা অনেক সময় অভিযোগ আসে, কিছু সময় অভিযোগ আসে যে পিপিরা যেহেতু দলীয়ভাবে নিয়োগ হন, এই জন্য অনেক সময় ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেন না, রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে ভূমিকা পালন করেন। এই প্রবলেমের সলিউশন হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস প্রণয়ন করা, প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা আইন তৈরির কাজ শুরু করেছি, অনেক দূর এগিয়ে গেছে, সম্ভবত 1 মাসের মধ্যে এটা আমরা করতে পারবো। এছাড়া আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি, সেটা হচ্ছে আপনারা জানেন 36 ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যায়ন করে। এই সত্যায়নগুলা গত
13 ডিসেম্বর থেকে এই সত্যায়ন প্রক্রিয়াকে অনলাইন ভিত্তিক করা হয়েছে। পরে ম্যানুয়াল পদ্ধতিতে অ্যাটেস্টেশন করার জন্য জনগণকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না। আমি শুনেছি আমাদের আইন মন্ত্রণালয়ের সামনে দীর্ঘ লাইন থাকতো অ্যাটেস্টেশন করার জন্য। আপনারা সাংবাদিকরা যারা আছেন আপনারা দেখেছেন, এটা আর করতে হচ্ছে না। বর্তমান পদ্ধতিতে ঘরে বসে 2-1 দিনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। এই পদ্ধতিতে সত্যায়নের পর বাংলাদেশি নাগরিকদের বিদেশি দূতাবাসে পুনরায় সার্ভিস ফি দিয়ে সত্যায়ন করা লাগছে না। আমাদের হিসাব হয়তো একটু এদিক সেদিকে হতে পারে, বছরে প্রায় 500 থেকে 700 কোটি টাকা জনগণের বেঁচে যাচ্ছে। এই জন্য অনলাইন ভিত্তিক সত্যায়ন করা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে। বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল, আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে। এটা হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত করা কাজ। আর পরবর্তীকালে আপনাদের জানাবো, আমরা দেওয়ানি এবং ফৌজদারি আইনের ফৌজদারি কার্যবিধি যেটা আছে সেখানে আরো কিছু এরিয়া আইডেন্টিফাই করেছি। এরকম 15 থেকে 20টা এরিয়া অলরেডি আইডেন্টিফাই করেছি। আমরা সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। এখন আমরা যতগুলা সংস্কারই করব, আপনারা জানেন সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এই সংস্কার কমিশনের কাছ থেকে উনাদের সম্মতি নিয়ে, উনাদের সাথে সাহায্য নিয়ে আমরা কাজগুলা করার চেষ্টা করছি যাতে এটা কোঅর্ডিনেশন থাকে। এই হচ্ছে মোটামুটি আজকে আলোচনার বিষয়। আপনাদের যদি এই সমস্ত ব্যাপারে প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আমার নাম নোমান, আমি আমার বৃহস্পতিবার কাজ করছি। আমার প্রশ্নটা হলো যে যে কাউন্সিল, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যেটা গঠন করতে যাচ্ছেন আপনারা, সংবিধানের বিদ্যমান বিধান অনুযায়ী সংবিধান 95 আর্টিকেলে কন্ট্রাডিক্ট করবে না, কারণ এটা নিয়ে আগে আপনার আসলে মামলাও হয়েছিল যখন 2008 সনে আইনটা করা হয়েছিল। সেখানে আপনার সংখ্যাগরিষ্ঠ বিচারপতি বলেছেন এটা কন্ট্রাডিক্ট করবে না। এবং আমরা কন্ট্রাডিক্ট যেন না করা হয় সেই জন্য বাংলাদেশে যত বড় বড় ল এক্সপার্ট আছে সবার সাথে কথা বলে ওইভাবেই করা হয়েছে। এই আইনটির মাধ্যমে স্যার এটা নিঃসন্দেহে একটি ভালো, এবং মানুষ, আমি স্যার খসড়াইনটা নিয়ে লেখছি, প্রশংসিত হয়েছে আইনটি। এবং এটি স্যার একটা বিষয় যে নির্বাচন কমিশন গঠনটাও কিন্তু স্যার এরকম এটা প্রস্তাবনার মাধ্যমে ছিল বা আছে এখনো। এরপরও স্যার আমরা কিন্তু ওই নির্বাচন কমিশন পাইনি যাতে যে 3টা নির্বাচনে আমরা যা প্রমাণিত হয়েছে, এটা একটা বিষয় স্যার। আর একই সাথে এখানে 2টি অংশ আছে, যে একটা আইনজীবীর মধ্যে থেকেও বিচারক নিয়োগ হয়, আবার জুডিশিয়াল সার্ভিস থেকেও বিচারক নিয়োগ হয়। এটার কোনো ভাগ থাকবে কিনা, যে বা কিভাবে কোন ভাগে? আপনি অত্যন্ত বাংলাদেশে একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন। আমরা অতীতে নির্বাচন কমিশন যে ওটা কিন্তু আগে যারা যাচ্ছিলেন ওনাদের মানে প্রধান করে গঠিত বাছাই কমিটির মাধ্যমে এই মানে বিদঘুটে সব নির্বাচন কমিশন পেয়েছিলাম। আপনার প্রশ্নটা জাস্টিফাইড। আমি শুধু আপনাকে অনুরোধ করব একটু লক্ষ্য রাখার জন্য, এখন যিনি প্রধান বিচারপতি আছেন আপনার কি মনে হয় ওনার নেতৃত্বে এরকম কিছু মানে খারাপ কিছু হওয়া সম্ভব? খালি এটা মনে রেখেন। আমরা মাঝে মাঝে খেয়াল করি না যে আমরা খুব গর্বের সাথেই বলি আমরা প্রধান বিচারপতি পদে এমন একজনকে পেয়েছি, আপিলেট ডিভিশনে জাজদের হিসাবে এমন যাদেরকে পেয়েছি। আমরা বিশ্বাস করি, আশা করি ওনাদের মাধ্যমে যে জাজরা নিয়োগ প্রাপ্ত হবেন সেটা পূর্বের আমলের মতো হবে না, কনফিডেন্টলি বলতে পারি। আর যেটা আপনি বলেছেন যে বিচারপতিদের মধ্যে, এটা খুব ভ্যালিড কোয়েশ্চেন। আপনি সাবজেক্টটা সত্যি পড়াশোনা করেন, আপনাকে অনেক ধন্যবাদ, খুবই বুদ্ধিমত্তার সাথে প্রশ্ন করেছেন। এটা একটা দীর্ঘদিনের টেনশন যে কতজন লয়ার থেকে জাজ নিয়োগ করা হবে, কতজন আপনার নিম্ন আদালতের জাজ থেকে আইন নিয়োগ, উচ্চ আদালতে জাজ নিয়োগ করা হবে। আমাদের সংবিধানে 2টা বিধানই আছে, হাইকোর্টের আইনজীবীদের মধ্যে থেকে এবং নিম্ন আদালতে জাজদের মধ্যে থেকে। যাদের 10 বছর কমপক্ষে অভিজ্ঞতা আছে তাদেরকে উচ্চ আদালতে জাজ বানানো যায়। এখন সাধারণত রাজনৈতিক সরকারগুলোর একটা প্রবণতা ছিল ওনারা উচ্চ আদালতের আইনজীবীদের মধ্যে থেকে বেশি জাজ বানাতেন, বিকজ ওনাদের মধ্যে রাজনৈতিক পরিচয়টা খুব স্পষ্ট দেখে। তো এটা আমরা এই কমিশনের বিবেচনার উপর ছেড়ে দিয়েছি, তবে আমরা বলেছি যথাপযুক্ত প্রতিনিধিত্ব যেন থাকে। স্যার একটা প্রশ্ন করতে চাই স্যার, আপনি মানে এই যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, এখানে প্রধান বিচারপতির প্রশ্ন তুললেন, হ্যাঁ ধরে নিতে পারি আমরা নিরপেক্ষ, কিন্তু এই কাউন্সিল নিয়ে তো ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে গেল আমলের যারা প্রধান বিচারপতি ছিলেন তারাও তো নানান কিছু করেছে। তো এই কাউন্সিল কিভাবে নিরপেক্ষতা নিশ্চিত করে? শোনেন, আমি একটা জিনিস বলি, আপনি আইন দিয়ে যত আইনই করেন না কেন, আপনি আইন দিয়ে সমস্ত নিরপেক্ষতা নিশ্চিত করতে পারবেন না। সব মানুষই যদি খারাপ হয় তাহলে আমরা সবাই খারাপ। একটা আইন করলাম আমরা সবাই মিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ করবো, তো ওনারা ভালো হবে?
তো আমরা তো এখন ধরেন আশাবাদ ব্যক্ত করেছি একটা যদি ভালো আমরা নজির স্থাপন করে যেতে পারি, বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে যখন ভালো নিয়োগ হবে একটা নজির স্থাপন করে যেতে পারি। নজির স্থাপন করলে, বেঞ্চমার্ক স্থাপন করলে আপনারা পরবর্তীকালে কার্যক্রমের সাথে কম্পেয়ার করে তখন বলতে পারবেন। আমরা পরে কি হবে এটা আমরা বলতে পারি না। আমরা কিছু বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যাচ্ছি, সংস্কার তৈরি করে দিয়ে যাচ্ছি। এরকম বহু সংস্কার আপনার 2008 সনের 111 পিরিয়ড আমরা যখন বলি ওই সময় করা হয়েছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট পরবর্তীকালে কোনো কিছুই রাখে নাই। তো পরবর্তীকালে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে পরবর্তীকালে যে রাজনৈতিক সরকার আসবে সেটা যে দলেরই হোক, তারা জুলাই গণ অভ্যুত্থান কালে মানুষের যে স্যাক্রিফাইস, আত্মদান, রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে আগের মতো পদদলিত করবে না বলে আমার বিশ্বাস। স্যার আমার একটা বিষয় হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন, এটা থাকাটা উচিত কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রপতি এই ফাইল ফেরত পাঠাতে পারেন, সেটা কতবার ফেরত পাঠাতে পারবেন বা এরকম প্রশ্ন নির্দিষ্ট আছে কিনা। আর বয়স 45, প্রথমটা কি বলেছেন? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই প্রক্রিয়ার মানে প্রিজাইড করতে পারবেন, সেটা থাকা উচিত কিনা, বা এটা মানে রাজনৈতিক এটা বাই ইমপ্লিকেশন থাকে। যিনি আপনার প্রধান বিচারপতি থাকেন বাই ইমপ্লিকেশন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিটা করতে পারে। বাট আমি মনে করি এটা এমন আর্জেন্সি না যে ধরেন প্রধান বিচারপতি 7 দিনের জন্য কোথাও দেশে গেছেন, 7 দিনের মধ্যে বিচারক নিয়ে করতে হবে, এটা এমন আর্জেন্ট কোনো বিষয় না। ফলে এখানে ভারপ্রাপ্তটা কথা বলার প্রয়োজন আমরা অনুভব করি নাই। আচ্ছা, রাষ্ট্রপতি কতবার ফাইল ফেরত পাঠাতে পারবেন? একবার। এটা কি নির্দিষ্ট করা নাই তো? না, ওটা বাই ইমপ্লিকেশন, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে সেরিমোনিয়াল দিক। আমাদের আগেও যে রাষ্ট্রপতি যে সাইন করতো সেটা একটু সেরিমোনিয়াল দিক ছিল। একবার ফেরত পাঠানোর স্কোপটা রাখানো হয়েছে, যদি কেউ পুনর্বিবেচনার স্কোপ থাকে পুনর্বিবেচনার জন্য করা হয়। একটা প্রশ্ন ছিল যে আমি জাকির এনজি বলেন আছি, তো এই যে সুপ্রিম কোর্টে যে বিচারপতিগুলো নিয়োগ দেওয়া হয় হাইকোর্ট বিভাগে, তাদেরকে অস্থায়ী ভিত্তিতে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। 2 বছর পরে তাদেরকে স্থায়ী করা হলো। এই 2 বছর পর্যন্ত আমরা দেখেছি যে স্যার তারা ন্যায় বিচার করতে তারা অনেক সময় সমস্যা পড়েন বা হিপোক্রেসিতে ভোগে। যদি গভর্নমেন্টের অনুকূলে না হয় তাদেরকে স্থায়ী করা। এটা আপনি খুব ভালো কথা বলছেন। আমি বলি আপনাকে এই বিধানটা ভালো না। 2 বছর না, কিন্তু অনধিক 2 বছর, মানে 2 বছর পর্যন্ত ওনারা অতিরিক্ত বিচারক থাকেন। আমরা অতীতে দেখেছি, বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে দেখেছি, অতিরিক্ত বিচারপতি থাকা অবস্থায় 2 বছর কালে তখন ওনারা একদম মানে কি বলবো অতি অনুগত ভূমিকা পালন করেন এবং সরকার যা বলে তাই করেন। এবং ওনারা যে বেঞ্চে বসেন সিনিয়র বিচারপতির সাথে দরকার হলে দ্বিমত পোষণ করেন, করে মানবাধিকার বিরোধী ভূমিকা রাখেন, সরকারি দলের মানে আজ্ঞাবহ ভূমিকা রাখেন। এখন এটা একটা খারাপ দিক বিধান, কিন্তু এটা করা হয়েছিল তো ভালো উদ্দেশ্য থেকে। তো অনধিক 2 বছর তো আছে, এটা আমরা যেহেতু সংবিধানের ব্যাপার এটা আমরা টাচ করি না। স্যার একটা বিষয় গায়েবী মামলার বিষয়ে বললেন, স্যার 2500-এর বেশি প্রত্যাহার করছেন। 5 আগস্টের পরে অনেক জায়গা আমরা দেখেছি যে মামলা বাণিজ্য বা আমাদের অনেক আসামি করা হয়েছে গায়েবী মামলার মতোই। এগুলো নিয়ে আপনারা কি চিন্তা করেন? এখনো চলছে না, একটু এটার সাথে একটু আমি 1.5 লক্ষ গায়েবী মামলা হয়েছিল, মৃত ব্যক্তির নামে হয়েছিল, হসপালরত ব্যক্তিদের নামে হয়েছিল। আপনি বলতেছেন যে ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলাগুলো শেষ করবে, মানে পুলিশ বা আওয়ামী লীগের নেতারা এইসব মামলার বাদী। অনেক ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে নাই, কোন জায়গায় ককটেল ফুটে নাই। 1.5 লক্ষর মতো মামলা, এটা কি আপনার স্পেসিফিক তথ্য আছে? কারণ হয় কি আমি বলি ভাই, স্পেসিফিক তথ্য নাই তো, এটা আমরা মানে অনেক করছে 1,39,000। জি জি, আমি আপনাকে বলি আমরা যেটা আইডেন্টিফাই করছি সেটাকে আমরা করছি। বিশেষত দেশের মাধ্যমে মানে একবারে বাতিল করে না না না, একবারে বাড়ি করা তো নাই, তাহলে তো আপনার বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু থাকে না, বুঝছেন না? আমরা আপনাকে যেটা বলেছি ফেব্রুয়ারির মধ্যে করব আশা করছি। হ্যাঁ, এখন একটা যদি সামনে লক্ষ্য না রাখি, আপনারা বলি আচ্ছা মামলা প্রত্যাহার করব, ফেব্রুয়ারির মধ্যে উত্তর না হলে আপনি আমার পর প্রশ্ন করবেন যে অগ্রগতি কোথায়। আমি তো চাই আপনারা যেন আমাকে জবাব দিতে আনতে পারেন যে ফেব্রুয়ারির মধ্যে বলেছেন কতটুকু হয়েছে, এই জন্য বলেছি। হয়তো 2-1 সপ্তাহ বেশি লাগতে পারে। সহকর্মী যেটা জানতে চাইছিল যে 5 আগস্ট পরবর্তী অনেক মামলা তো, এবং এখনো অনেক মামলা কিন্তু স্যার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি, 5 আগস্টের আগে এবং পরের হয়রানিমূলক মামলার মধ্যে 2টা সুস্পষ্ট পার্থক্য আছে। 5 আগস্টের মামলাগুলা করেছে সরকার, পুলিশ। 5 আগস্টের পরবর্তী মামলা সরকার করে নাই, বিভিন্ন ব্যক্তি করছে। খেয়াল করে দেখবেন, বিভিন্ন ব্যক্তি করছে, তাদের মধ্যে কেউ কেউ জেনুইনলি করছে, কেউ কেউ বাণিজ্য করার উদ্দেশ্যে করছে, কেউ কেউ চাপে পড়ে করছে, কেউ কেউ ইগনোরেন্স থেকে করছে। আমরা একটা মামলাও সরকারের পক্ষ থেকে করা হয়নি। কাজে 5 আগস্টের আগের আর পরের মামলা একটু ডিফারেন্ট, এটা প্লিজ খেয়াল রাখবেন।
আমরা এই ক্ষেত্রে ধরেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে বলা হয়েছে এই মামলাগুলা যখন হবে পুলিশ বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার আগে কাউকে যেন গ্রেফতার না করে। এখন আপনারা তো একটা জিনিস জানেন, এটা তো আর আমাদের প্রত্যাশা মাফিক পুলিশ বাহিনী না, গত 15 বছরের পুলিশ বাহিনী, তাদের উত্তরাধিকারিত্ব আমরা পেয়েছি, কিছু ক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। আর আদালতে যে মামলাগুলো দায়ের করা হয় বা যেটা বিচারিক স্টেজে আসবে সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে, এখানে কোনো রকম ডিকটেশন হবে না, মেরিট না থাকলে অবশ্যই ওনারা ব্যবস্থা নেবেন। স্যার এই যে 25,000 মামলায় তো অনেক মামলা এই অল্প সময়ে আপনি জাস্টিফাই মানে কিভাবে জাস্টিফাই করবেন যে এগুলো সব রাজনৈতিক মামলা, এর মধ্যে যদি আমিও অনৈতিকভাবে ঢুকে যেতে পারি বা আমি আপনাকে বললাম না 4টা ক্রাইটেরিয়া আছে, এই জন্য তো টাইম লাগছে। 4টা ক্রাইটেরিয়া আছে, 4টা ক্রাইটেরিয়া বলেছি একবার, আবার বলি। একটা হচ্ছে পুলিশ মামলা করেছে কিনা, গায়েবী মামলা নিয়ে আপনারা রিপোর্ট করেছেন, আপনারা জানেন না গায়েবী মামলাগুলো কোন ধারাতে করা হয়, বিস্ফোরক আইনে, অস্ত্র আইনে, পুলিশকে অ্যাসল্ট, পুলিশকে কর্তব্য কর্মে বাধা, আর হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, একসাথে 4-5টা দিয়ে দেয় না। তারপরে এজাহারের ভঙ্গি একরকম থাকে না, তারপরে হচ্ছে সবগুলাতে আপনার অনেক সংখ্যক আসামি থাকে না, এবং সব মামলাই আপনার নির্বাচনে আগে পরে বা বড় আন্দোলনের আগে পরে হয় না। সেগুলির ভিত্তিতে বাছাই করেছি, যেটা সন্দেহ সেটা বাদ দিয়েছি। যেটা এই যে উনি যে বললো অনেক সংখ্যা হতে পারে, কিন্তু আমরা একদম নিঃসন্দেহে থাকার জন্য আমরা ওখানে কোর্ট রেকর্ড সেগুলি দেখার চেষ্টাও করা হচ্ছে। তারপর আমরা আরো স্ক্রুটিনি করছি, অনেক সাবধানে এগোচ্ছি, দেখে নাম্বারটা কম হচ্ছে। আপনাকে বলেছি ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করতে পারবো, এটা হচ্ছে আমরা পিপির মাধ্যমে আবেদন করব। আশা করছি কোর্টকে যদি পিপির মাধ্যমে যদি আবেদন করা হয় প্রত্যাহারের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। জেলা সংখ্যা আরো বাড়াবেন কিনা, মানে 25 জেলা, সব জেলায় আমরা তো 25 জেলা বলে না, আমরা তো তথ্য চেয়েছি, একটু শোনেন। পিপি নিয়োগ তো সব জেলায় একই সাথে হয় নাই, বিভিন্ন প্রক্রিয়াতে হয়েছে, ঠিক আছে। কোন জেলাতে পিপি নিয়োগ হয়েছে যেই মাসে, অন্য জেলাতে করতে তার 1 মাস বেশি লেগে গেছে। এখন আমরা সমস্ত পিপি অফিসকে বলছি আপনারা এই 4টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে লিস্ট পাঠান। এই লিস্ট পাঠাতে পেরেছে 25টা জেলার থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত 25টা জেলার থেকে আমরা 2,500-এর বেশি মামলা পেয়েছি। আমরা স্ক্রুটিনি করে এগুলি প্রত্যাহার করার ব্যবস্থা নিচ্ছি। কমিটি করে মামলাগুলির একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আরো বাড়বে এই মামলা। আপনারা যে কমিটির মাধ্যমে বিজ্ঞপ্তি বলেছেন, ওই কমিটি 3-4 মাস পর 4টা মামলা মাত্র হাজির করেছেন। তো এই গতিতে গেলে তো আমার 15 বছর লাগবে। ওই কমিটির মাধ্যমে 4টা মামলা এসেছে। জি, যে আপনি যে কমিটির কথা বললেন, এই 4টা মামলা তো গত সপ্তাহে আমরা প্রত্যাহার করে দিলাম। এটা এই এখন আমি যদি 4 মাসে 4টা মামলা প্রত্যাহার হয় তাহলে আমাকে বলেন। এই জন্য আমরা একটুখানি, যেহেতু আমরা এইসব ব্যাপারে একটা আমাদের জনগণের মধ্যে ঐক্য আছে যে গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে। আমি জানি, আপনি তো এটা জানেন, ওখান থেকে 4টা মামলা প্রত্যাহার হয়েছে, বুঝছেন না? ওইটা হচ্ছে জনগণ এসে করবে, আর এটা হচ্ছে আমরা সহযোগী করছি। আমি আপনাদেরকে নাম্বারটা আবার বলি, কনফিউজ হয় না। দাঁড়ান, আমি বলেছি, শোনেন, আমি বলেছি 25টি জেলায় 2,500-এর বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলা প্রত্যাহার করার আশা করছি। আর সকল হয়রানিমূলক গায়েবী মামলা যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রত্যাহার করার আশা করছি। স্যার এই 2,500 মামলা স্যার কত দিন থেকে কত, আপনি বলেছেন 5 আগস্টের পূর্বে, মানে কোন সময়কাল কি স্যার চিহ্নিত করেছেন? ফ্যাসিস্ট শাসনামল। স্যার আলাদা করে এর জন্য আবেদন করার সুযোগ আছে নাকি? যেসব মামলা এই গায়েবী মামলা, মানে যেসব গায়েবী মামলায় অলরেডি গায়েবী নির্বাচনের আগে মানে সাজা দিচ্ছে, সেসব ক্ষেত্রে ওইসব মামলা সেটা আমরা পরে দেখব। সাজা যেটা হয়ে গেছে, সাজা হয়েছে এরকম মামলা কিন্তু খুব কম, এটা পরে দেখব। না, খুব বেশি সাজা হয় না। জি বলেন। আপনারা আগের সরকার রাজনৈতিক সরকার ছিল, সামনে রাজনৈতিক সরকার আসবে। আমরা দেখি স্যার প্রধান বিচারপতিকে মনের সঙ্গে না মিল হওয়ার কারণে অসুস্থ হয়ে গেছেন এবং তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠিয়ে দিচ্ছেন। এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটছে। এবং সুপারসিডের একটা ট্রেডিশন তো স্যার অব্যাহত আছে, যে পছন্দ হলো না আমি 5-4 করে সুপারসিড করে প্রধান বিচারপতি বানিয়ে দিচ্ছি। এটার প্রোটেকশনটা কি হবে? প্রধান বিচারপতি যদি এই ধরনের আনসিকিউর অবস্থা থাকে তাহলে স্যার এটার প্রোটেকশনটা আপনি কিভাবে নিশ্চিত করবেন, কাউন্সিল হোক বা সংবিধানের মাধ্যমে? শোনেন, এটা একটাই উত্তর, সেটা হচ্ছে ধরেন আমরা অতীতে অনেক কিছু দেখেছি, এই জন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক আশঙ্কা হয়। তা আমার কাছে মনে হয় কি অতীতের সাথে ভবিষ্যতের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে অতীতে কখনোই আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ছাত্র জনতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য
হাজার হাজার মানুষ প্রাণ দেয় নাই, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসেনি। আপনারা তো সবাই দেখেছেন এরশাদ আমলে 40-50 জন মারা গেছে, খালেদা জিয়ার 2 আমলে মিলে বোধহয় 12-15 জন মারা গেছে, এর বেশি গেছে যায় নাই। আর এখানে আপনার 2 সপ্তাহে 1000 লোক মেরে ফেলছে। এত বড় একটা গণহত্যার পরে একটা সরকার এসে মানে আগের সরকারগুলোর মতো আচরণ করবে, এটা মানে আমি বিশ্বাস করতে চাই না। এটা তাদের মনে থাকবে। আর হচ্ছে তারা তো নিজেরা সাফার করেছে। আজকে আগামীতে যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসার কথা, তারা তো 15 বছর এই নিপীড়নটা দেখেছে, একটা দেশ কোথায় চলে যেতে পারে। ফলে আমরা আশা করছি আগের চেয়ে একটু ভিন্ন সময় হবে, আগের মতো এতটা খারাপ হবে না। সংবিধান সংস্কার কমিশন একটি সুপারিশ করেছে অন্যান্য সুপারিশের কথা, যেহেতু আপনারা বিচার বিভাগ সংস্কারের আগে বিচারের অনেক কিছু সংস্কার করছে, সেই জন্যই প্রস্তুতি করা। তারা বলেছে যে প্রত্যেক বিভাগে হাইকোর্টের একটি আসন স্থাপন করা হবে। এই বিষয়ে কি আপনাদের অবস্থানটা কি? আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলি, সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোন সংস্কার আমরা করছি না আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। সংবিধান সংস্কার কমিশন যেটা বলেছে ওটা সংবিধান সংশোধনের বিষয়, এগুলি তো আমরা হাত দিব না। সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা আইন মন্ত্রণালয়ের নাই, ঠিক আছে? কাজে আমরা শুধুমাত্র সেগুলি করব, সেই সংস্কারগুলো করছি যেটার সাথে রাষ্ট্রের শক্তি এবং সক্ষমতা জড়িত, রাষ্ট্রের প্রতিষ্ঠানের শক্তি এবং সক্ষমতা জড়িত, এবং যেগুলি ব্যাপারে ব্যাপক ঐক্যমত্র বহু বছর ধরে সমাজে প্রতিষ্ঠিত। আপনি কি চিন্তা করতে পারেন কোন রাজনৈতিক দল বলবে যে না উচ্চ আদালতে বিচারক আমার ইচ্ছা মতো নিয়োগ হবে? কেউ বলবে না। এটা আমরা বহু বছর বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপার, এটা নিয়ে তো আমাদের সমাজে ঐক্যমত আছে। আমাদের সংবিধানে 56 বছর যাবত এই বিধানটা রয়েছে, 54 বছর যাবত বিধানটা রয়েছে। ফলে এই সমস্ত সংস্কার আমরা করব। আমরা ধরেন যদি সব সংস্কারের জন্য বসে থাকি, রাজনৈতিক ঐক্যমত যেটা হয়ে আছে, বিচার বিভাগের স্বাধীনতা, এটা তো রাজনৈতিক ঐক্যমত মানে সুপ্রতিষ্ঠিত, এবং আমরা আবার বিচার বিভাগ কমিশনের এন্ডোর্সমেন্টও নিয়ে নিচ্ছি, এটার জন্য আমরা বসে থাকবো না। সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন কিছু সুপারিশ তারা করেছে এই সপ্তাহে, সেইগুলো কি আপনারা অধ্যাদেশ দিয়ে করবেন নাকি পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবেন? নাম্বার 1 স্যার। আচ্ছা, নাম্বার 1টা আগে বলি। সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কি হবে সংবিধান সংস্কার, বিশেষ করে এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনই ডিসাইড করবে যে ওনারা কিভাবে করবে। একটা আপনার ইয়েতে নির্বাচনের আগে একটা জাতীয় দলিল করবে কিনা, যাচ্ছে ঠিক আছে যেই দলই ক্ষমতায় আসুক, যে পার্লামেন্টই গঠিত হোক, আমরা এই সংস্কারগুলো করব, বা গণপরিষদের নির্বাচন করবে কিনা, নির্বাচন একই সাথে সাথে পার্লামেন্ট এবং গণপরিষদ দুইটা নির্বাচন করে ফেলো, আপনি আগে নির্বাচিত হলে পার্লামেন্টের মেম্বারও থাকলেন, গণপরিষদের মেম্বারও থাকলেন, সেই প্রক্রিয়া যাবে কিনা এটা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে। আর নির্বাচনী সংস্কার যেটা বলছেন একটু বলি, নির্বাচনী সংস্কারে কিছু বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত না, সেটা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে অবশ্যই এই সরকার আমলে হয়ে যাবে। এটা আপনি বলছেন গণপরিষদের জাতীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে? না না না, আমি বললাম এটা পসিবিলিটি হিসাবে, যে কিভাবে হবে না হবে অনেকগুলো এভিনিউ হিসাবে বললাম। জুলাই আগস্টের যারা এখন যারা জেলে আছেন তাদের বিচার আগে হবে নাকি নির্বাচন হবে? আপনার নির্বাচনটা আসলে কবে হচ্ছে? নির্বাচনের সাথে বিচারের কোন রকম বিরোধ নাই, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমাদের তো একটা হচ্ছে কনভেনশনাল কোড, আর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হয়েছে, প্রসিকিউটর নিয়োগ, তদন্তকারী নিয়োগ, বিচারক নিয়োগ, এমনকি ভবন মানে রিপেয়ার করা, সংস্কার করা, সব কাজ আমরা করেছি এবং পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট, এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। আমরা হয় কি ঘন ঘন শুনানির ডেট পড়লে তখন যখন আসামিদের আমরা নিজের চোখের সামনে দেখি তখন মনে হয় হয়তো বিচার হচ্ছে, কিন্তু প্রি ট্রায়াল স্টেজে বিচারের গতি নিয়ে আমরা তো চোখে দেখি না, তো এই জন্য মনে হয় তো গতিটা স্লথ, কোনোভাবেই স্লথ না, আপনাদের এটা আশ্বস্ত করতে পারি। এমনকি আমরা যদি বিচার আরো দ্রুত করতে হয়, আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব, উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলবো। এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচার বিচারের গতিতে চলবে, বিচারের গতি নির্ধারণ করে হচ্ছে বিচারক ট্রায়াল, নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্যমত্য, এটার সাথে এটা কোনো বিরোধ নাই।
শেখ হাসিনাকে সেক্ষেত্রে ফিরে আনার ব্যাপারে ভারতের সাথে আপনাদের আসলে এটা কোন জায়গায়? এটা আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। জি পৃথক সচিবালয়ের জন্য বারবার চিঠি দিচ্ছে, আমরা জানি। এটা বলেছি আর বিষয় নাই। বলছেন যে আমরা সংবিধান বলি, কিন্তু সংবিধানের সবকিছুকে এখন মানা সম্ভব হচ্ছে। তো এই সরকার যে প্রতিষ্ঠা পরিষদ, এটা তো একটা রেফারেন্সের মাধ্যমে হয়েছে, কিন্তু এটা প্রোক্লামেশন দরকার। এই বিষয়ে কি আপনাদের কোনো চিন্তা? এটা নিয়ে আজকে কথা বলবো না, তাহলে আপনি আমার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে ওটার হেডিং করবেন, বুঝছেন? আমি শোনেন, আমার যদি প্রোগ্রেস না থাকে, হ্যাঁ, আমার তো আপনাদেরকে গুড নিউজ দিতে ইচ্ছা করে। আমি ধরেন আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা এখানে আসছি কেন, কিছু ভালো খবর দেওয়ার জন্য। তো এই যে আপনি ধরেন ছোট্ট একটা নিউজ, এই যে অ্যাটাস্টেশন করা যাচ্ছে অনলাইনে, কত মানুষ যে খুশি হয়েছে। অনলাইনে অ্যাটাস্টেশন, ছোট ছোট জিনিস, জানেন আমরা ছোট ছোট আরো কিছু কাজ করেছি, এখানে বলতে পারি না। যেমন ধরেন বিয়ের যে ফর্ম ছিল সেখানে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী, বুঝছেন, এটা একটা অমর্যাদাকর শব্দ একটা মেয়ের জন্য, সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। ছোট ছোট কাজ করেছি, এরকম কাজ আরো অনেকগুলা চিন্তা আছে। বিয়ে ট্যাক্সে আজকে সাইন করলাম। হ্যাঁ, আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন। আর কত